দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের আগামী ভিডিওতে কি করেছিলাম, নিরপেক্ষ ন্যায় অধ্যায় কিন্তু শুরু করে দিয়েছিলাম। আজকে নিরপেক্ষ ন্যায় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন দুটি থাকতে চলেছে এবং তার সাথে কিন্তু লজিক রয়েছে এবং বড় প্রশ্ন রয়েছে। তাই খুব ভালোভাবে অ্যাটেন্ড করার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগের দিনের ভিডিওতে আমরা শেষ করেছিলাম যে একটা নিরপেক্ষ ন্যায় তিনটা পদ থেকে তিনটা পদ দুবার করে ব্যবহৃত হয়, সেই পদগুলোর নাম রয়েছে। আজকে সেই পদগুলো সম্পর্কে জানাবো, সেই পদগুলোর আকার সম্পর্কে আমরা জানবো। দেখো দেখো কি রয়েছে, নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন পদ ও তাদের সংজ্ঞা। তো আমরা নিরপেক্ষ ন্যায় এই যে উদাহরণটা আমরা এর আগের দিন দেখেছিলাম, যে বলেছিলাম তোমাদেরকে যে এখানে কয়টা পদ রয়েছে, তিনটা পদ। দেখো মানুষ মানুষ, রাম রাম, মরণশীল মরণশীল। একটা পদ কবার করে ব্যবহৃত হয়েছে, এখানে দুবার করে ব্যবহৃত হয়েছে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই তিনটা পদ, এই পদগুলো কি রয়েছে, নাম রয়েছে। তো তিনটা পদ এখানে আমরা পাবো। কি বলেছে, নিরপেক্ষ ন্যায়ের যুক্তির ক্ষেত্রে এই তিনটি পদের নাম হলো যথাক্রমে পক্ষপদ, সাধ্যপদ ও হেতুপদ। এই নিরপেক্ষ ন্যায়ে আমরা যে তিনটি পদ পাবো, সেই তিনটা পদের কি রয়েছে, তিনটা নাম রয়েছে। একটা হলো পক্ষপদ, একটা হচ্ছে সাধ্যপদ ও হেতুপদ। খুব ভালোভাবে নামগুলোকে মুখস্থ করে নাও, কারণ এই নামগুলো কিন্তু তোমাদের কিন্তু কাজে আসতে চলেছে, আর এই নামগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, না হলে কিন্তু খুব সমস্যা হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই জানবো পক্ষপদটা কি। নিরপেক্ষ ন্যায় যেখানে বা যার মধ্যে অনুমান করা হয়, যেখানে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে জায়গায় অনুমানটা করা হচ্ছে, যার মধ্যে অনুমানটা করা হচ্ছে, তাকে বলা হয় কি, পক্ষপদ। এটা হচ্ছে সংজ্ঞাটা, তোমরা মাথায় রাখলে বা মনে রাখার চেষ্টা করলে। এবারে অবস্থান অনুসারে এটার আরেকটা সংজ্ঞা রয়েছে। অবস্থান অনুসারে কি রয়েছে, আরও একটা সংজ্ঞা রয়েছে। যদি ভালো করে দেখো তাহলে দেখো কি রয়েছে, নিরপেক্ষ ন্যায়ে যে পদ অপ্রধান আশ্রয়বাক্যে থাকে, অপ্রধান আশ্রয়বাক্যে থাকে যে পদ, ভালো করে, অপ্রধান আশ্রয়বাক্য কোনটা, এই দ্বিতীয় আশ্রয়বাক্য এটা। এই অপ্রধান আশ্রয়বাক্যে থাকে যে পদটা এবং সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকে, তাকে বলা হয় পক্ষপদ। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা জানলাম যে পক্ষপদটা কি। পক্ষপদ হচ্ছে যেখানে অনুমানটা করা হয়, তাকে বলা হয় পক্ষপদ। এবার অবস্থান অনুসারে যদি আমি মনে রাখি যে এই পদটা কোথায় থাকে, অপ্রধান আশ্রয়বাক্যে থাকবে আর সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে। তাহলে দেখো সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে কি পদটা রয়েছে, রাম। তাহলে এই রাম নামক পদটা হচ্ছে কি পদ, পক্ষপদ। কি পদ, পক্ষপদ। এই পদটা দেখো, এই রাম পদটা যেমন সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে রয়েছে, ঠিক তেমনই অপ্রধান আশ্রয়বাক্যে দেখো এখানে রয়েছে। এখানে কিন্তু বলা হয়নি অপ্রধান আশ্রয়বাক্যের কোথায় থাকে। অপ্রধান আশ্রয়বাক্যের কিন্তু কোনো নিশ্চিত জায়গায় নয়, অপ্রধান আশ্রয়বাক্যে শুধুমাত্র বলে দেওয়া হয়েছে যে অপ্রধান আশ্রয়বাক্যে থাকে। কারণ কি, এই পদটা যেমন রাম পদটা যেমন এখানে আছে, তেমনি অন্য কোনো যখন যুক্তি বা ন্যায় গঠন করা হবে তখন এখানেও থাকতে পারে। তাই ওখানে বলে দেওয়া হয়েছে শুধু যে অপ্রধান আশ্রয়বাক্যে থাকে, কিন্তু অপ্রধান আশ্রয়বাক্যের কোথায় থাকে এটা কিন্তু বলা যাবে না, কারণ এই জায়গাটা পরিবর্তনশীল। কিন্তু একটা জায়গা রয়েছে যেটা নির্দিষ্টভাবে থাকবে, সেটা হচ্ছে কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে। তাহলে পক্ষপদ কোথায় থাকে, সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকে। কোথায় থেকে, সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে। এই কথাটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে জানলাম আমরা একটা পদকে জানলাম, যে পদটার নাম হচ্ছে পক্ষপদ, আর সেই পদটা কোথা থেকে, সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকে যে পদ, সেই পদটার নাম কি, পক্ষপদ। চলো তারপরে দেখি, আমরা পক্ষপদকে জানলাম। এবারে দেখো পরবর্তী পদ কি, সাধ্যপদ। আমরা জানলাম পক্ষ, সাধ্য, হেতু তিনটা পদ রয়েছে। তাহলে এই যে পক্ষ, সাধ্যপদ, এই সাধ্যপদ তারপর কি, নিরপেক্ষ ন্যায়ে যাকে অনুমান করা হয়, আসলে যে পদটাকে অনুমান করা হবে তাকে বলা হবে কি পদ, সাধ্যপদ। কি পদ, সাধ্যপদ। যেখানে অনুমান করা হচ্ছে সেটা পক্ষপদ, যাকে অনুমান করা হচ্ছে সেটা সাধ্যপদ। এবার এই পদটাকে আমি স্থান অনুসারে কীভাবে মনে রাখবো, নিরপেক্ষ ন্যায়ে যে পদ প্রধান আশ্রয়বাক্যে থাকে, এই পদটা প্রধান আশ্রয়বাক্য থাকবে, এই যে প্রধান আশ্রয়বাক্য এখানে থাকবে, ঠিক আছে। আর সিদ্ধান্তের কোন স্থানে থাকবে, বিধেয়ের স্থানে থাকবে। সিদ্ধান্তের কোথায় থাকবে, বিধেয়ের স্থানে। তাহলে দেখো সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে যে পদ থাকে সেটা আমরা জানলাম কিছুক্ষণ আগে, পক্ষপদ। তারপরে জানলাম সিদ্ধান্তের বিধেয়ের স্থানে যে পদটা থাকে সেই পদটার নাম কি, কি পদ, সাধ্যপদ। তাহলে ভালো করে যদি দেখো, এই সাধ্যপদ মরণশীল, এই মরণশীল পদটা কিন্তু প্রধান আশ্রয়বাক্যে রয়েছে, কিন্তু বলা হয়নি প্রধান আশ্রয়বাক্যের কোথায় থাকতে পারে, কারণ এই পদটা কিন্তু জায়গা পরিবর্তন করতে পারে। তাহলে খুব ভালোভাবে যদি আমরা দেখি উদাহরণটা, যে এই সিদ্ধান্তের বিধেয়ের স্থানে থাকবে, আর সিদ্ধান্তের বিধেয়ের স্থানে থাকবে তার সাথে সাথে কোথায় থাকবে, প্রধান আশ্রয়বাক্যে যে কোনো জায়গায় থাকতে পারে। তোমাদের কিন্তু এই প্রশ্ন হতে পারে যে এই সাধ্যপদটি সিদ্ধান্ত ছাড়াও কোন আশ্রয়বাক্যে থাকে বা কোথায় থাকে, সেটা কোথায় থাকে, প্রধান আশ্রয়বাক্যে থাকে। তাহলে বোঝা গেল, এই ছিল কিন্তু তোমাদের সাধ্যপদ। এবারে আরেকটা পদ রয়েছে, আমরা জানলাম পক্ষপদকে জানলাম, সাধ্যপদকে জানলাম। পক্ষপদ কোথায় থেকে, বিধেয়ের সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে। আর আমাদের যে সাধ্যপদ কোথায় থাকে, সাধ্যপদ হচ্ছে সিদ্ধান্তের বিধেয়ের স্থানে থাকে। খুব সুন্দরভাবে মনে রাখো, এইটা জিনিস মনে রাখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর এখানে আমরা এই পদগুলোকে জানতে পারলেই আমাদের কিন্তু একদম পুরোটা কমপ্লিট মনে থাকবে। তারপরে দেখো হেতুপদ। এবারে পরবর্তী যে পদ, সেই পদটার নাম হচ্ছে হেতুপদ। এবার হেতুপদ আমরা কি করে মনে রাখবো, তাহলে দেখো আমাদের দুটো পদ আমরা পেয়ে গেছি। এক হচ্ছে পক্ষপদ রাম,
রাম, মরণশীল, মরণশীল, রাম। বাকি রয়েছে মানুষ পদটা, তাই না? কি পদটা রয়েছে? মানুষ। তাহলে এই পদটার নাম কি থাকবে? হেতুপদ। দেখো নিরপেক্ষ ন্যায়ে যে কারণে বা যে হেতুতে সাধ্যকে অনুমান করা হয়, তাহলে ভালো করে মনে রাখো, যেখানে অনুমানটা করা হয় সেটা পক্ষপদ, যাকে অনুমান করা হয় সেটা সাধ্যপদ, আর যার কারণে করা হয় বা যে হেতুতে করা হয় তাকে বলা হয় কি? তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু কি? তাকে বলা হবে কিন্তু হেতুপদ। তাই হলো হেতুপদ। ঠিক আছে? তাহলে অবস্থান অনুসারে যদি আমরা দেখি, নিরপেক্ষ ন্যায়ে যে পদ দুটি আশ্রবাক্যে থাকে, নিরপেক্ষ ন্যায়ে যে পদগুলো কোথায় থাকবে? আশ্রবাক্যে থাকবে। যে পদটা কোথায় থাকবে? আশ্রবাক্যে থাকে, কিন্তু কোথায় থাকে না? সিদ্ধান্তে থাকে না। তাকে বলা হয় কি? হেতুপদ বলে। তাকে কি বলে? হেতুপদ বলে। ঠিক আছে? তাহলে আমরা জানলাম আমাদের যে আশ্রবাক্য, সেই আশ্রবাক্যে যদি আমরা দেখি, আশ্রবাক্য দুটোর মধ্যে যে পদটা থাকে সেটা কিন্তু সিদ্ধান্তে থাকবে না। দেখো মানুষ যে পদটা আছে, মানুষ পদটা কিন্তু কোথায় নেই? মানুষ পদটা কিন্তু সিদ্ধান্তে কিন্তু নেই। মানুষ পদটা শুধু আশ্রবাক্য দুটোতে রয়েছে। এই হচ্ছে কিন্তু তোমাদের কি? তিনটা পদ কবার করে ব্যবহৃত হবে? দুবার করে। এই পদগুলোকে কিন্তু তিনটা ইংরেজি অক্ষর এস, পি, এম এর দ্বারা চিহ্নিত করা হয়। পক্ষপদকে এস দ্বারা, আর সাধ্যপদকে পি দ্বারা, এবং হেতুপদকে এম দ্বারা কিন্তু চিহ্নিতকরণ করা হয়। এই এস পদকে বলা হয় মাইনর টার্ম, পি পদকে বলা হয় মেজর টার্ম, আর হচ্ছে মিডিল মানে হেতুপদকে বলা হয় মিডিল টার্ম। তাহলে এইভাবে কিন্তু ইংরেজি মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আচ্ছা, পরবর্তী দেখছি। এবারে দেখো এই নিরপেক্ষ ন্যায়ের আকারটা কি হতে পারে। যে আমরা যে জানলাম তিনটা পদ, সে তিনটা পদের আমরা আকারটা কি করে করব। বলছে এখানে পক্ষপদকে কোন ইংরেজি অক্ষর দ্বারা? এস, আমি কিছুক্ষণ আগেই বললাম। তারপরে সাধ্যপদকে কোন ইংরেজি অক্ষর দ্বারা? পি দ্বারা। এবং হেতুপদকে কোন পদ দ্বারা? আমরা কিন্তু এম দ্বারা জানবো। এই তিনটা কিন্তু ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। এখানে এস, পি, এম এই পদটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যে উদাহরণটা আমাদের ছিল, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। তাহলে মানুষ পদের পরিবর্তে কিন্তু কি ব্যবহার করা হচ্ছে? এম। তাহলে এখানে আমি পাশে লিখে রেখি, মানুষ হচ্ছে কি পদ? হেতুপদ, সেটা এম ব্যবহার করা হয়েছে। পক্ষপদ কি ছিল? রাম, রামের পরিবর্তে কিন্তু আমরা কোন পদ? এস। তারপরে হচ্ছে মরণশীল পদের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? পি। এই যে কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে কিন্তু আমরা আকার করতে পারি। তাহলে সেখানে ওই পদগুলোর জায়গায় আমরা কি করব? ওই পদগুলোর জায়গায় শুধু একটাই কাজ করব, সেটা হচ্ছে আমরা এসপিএম বসিয়ে দেব। পক্ষপদ বলতে আমরা জানি যে পদ সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকে সেটা পক্ষপদ, সিদ্ধান্তের বিধির স্থানে থাকে হচ্ছে সাধ্যপদ, আর শুধু আশ্রয়বাক্য দুটোতে থাকবে সেই পদ থেকে বলা হবে হেতুপদ। বাস একদম সুন্দরভাবে শর্টকাটভাবে মনে রাখো, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? দেখো বলা আছে, সুতরাং একটি ন্যায়ের অন্তর্গত তিনটি পদের প্রত্যেকটি পদ দু জায়গায় থাকে। একটি ন্যায়ের অন্তর্গত যে পদগুলো, এই যে তিনটা যে পদ এসপিএম, এই তিনটা পদই কিন্তু কি থাকে? দুই জায়গায় থাকে। কয় জায়গায় থাকে? দুই জায়গায় থাকে। প্রথমত সাধ্যপদ কোথায় কোথায় থাকে? এক হচ্ছে সিদ্ধান্তের বিধেয়ের স্থানে, আর হচ্ছে কোথায় থাকে? আর হচ্ছে প্রধান আশ্রয়বাক্যে থাকে। কিন্তু প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্যের স্থানেও থাকতে পারে, আবার কোথায় থাকে? বিধেয়ের স্থানে। যে কোনো একটা জায়গায়। এই ন্যায়ের ক্ষেত্রে বিধেয়ের স্থানে আছে, কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে। পক্ষপদ কি? এস। এটা সিদ্ধান্তের কোথায় থাকতে পারে? উদ্দেশ্যের স্থানে থাকে, একদম ফিক্সড, এই জায়গাটা ফিক্সড। এবং অপ্রধান আশ্রয়বাক্যে কি থাকে? উদ্দেশ্য বিধেয় যে কোনো একটা জায়গায় থাকতে পারে। উদ্দেশ্য বিধেয় কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে। কোন পদ? পক্ষপদ। দেখো এখানে রয়েছে, তো অপ্রধান আশ্রয়বাক্যে যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু এইটা কথা মাথায় রাখতে হবে যে অপ্রধান আশ্রয়বাক্যে থাকবে, আর হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে। ঠিক আছে? আর হেতুপদটা কোথায় থাকছে? প্রধান আশ্রয়বাক্যে একবার থাকবে, আর হচ্ছে অপ্রধান আশ্রয়বাক্যে একবার থাকবে। বা যে কোনো স্থানে থাকতে পারে, ফিক্স কোনো জায়গা নেই। এখানে যেমন উদ্দেশ্যের স্থানে আছে, এখানে বিধের স্থানে আছে, এটা উদ্দেশ্যের স্থানে থাকতে পারে, আবার এটা বিধের স্থানে থাকতে পারে। ঠিক আছে? এই ছিল কিন্তু আমাদের তোমাদের যে তিনটে পদের আকার কি কি। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে? আমি নিয়ে আসতে চলেছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও। পরপর ভিডিও চলতেই থাকবে, তোমরা দেখতেই থাকো, পুরো চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট হবে। ঠিক আছে? তোমরা অবশ্যই দর্শন বিষয়ে খুব ভালো পারফরমেন্স করতে চলেছো যদি তোমরা প্রত্যেকটা ভিডিও নিখুঁতভাবে দেখো। একদমই তোমরা স্কিপ করবে না, সুন্দর করে পারফরমেন্স করতে পারবে। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।